লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শরীফ। দর্শক, গতকাল বিশ্ব ফুটবল এবং দেশের ফুটবলেও বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। সাফ ফুটবলে অনূর্ধ্ব-20, পুরুষ ফুটবলে ফাইনাল উঠেছে বাংলাদেশ, নেপাল হারিয়েছে, এবং এশিয়ান অনূর্ধ্ব-20 নারী ফুটবলে এশিয়ান কাপে বাংলাদেশ হেরে গেছে 2-0 গোলে এগিয়ে থাকার পরও 3-2 গোলে হেরে গেছে থাইল্যান্ডের কাছে। এবং পাশাপাশি একেবারে চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের 48 দেশ। একই সাথে বাংলাদেশ দল ফিরেছে এশিয়ান কাপ বাছাই মিশন শেষ করে। আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের অবস্থানটা আসলে কি। এবং একই দিনে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে র্যাঙ্কও প্রকাশ করেছে, ফিফার র্যাঙ্ক এপ্রিল মাসের। সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশ এই তিনটা দলই এক ধাপ করে পিছিয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। ধন্যবাদ। তবে দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। আপনারাও সেই আলোচনায় যোগ দিতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন নিচের দেখানো নাম্বারে আপনার মতামত কিংবা প্রশ্নের জন্য। আমিলি ভাই, যেটা বলছিলাম, র্যাঙ্কিংটা দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশ দল ভারতের উপরে থেকে এশিয়ান কাপ বাছাই শেষ করেছে, তারপরও বাংলাদেশের র্যাঙ্ক কিন্তু এক ধাপ নিচে নেমে গেছে এবং ভারতের সে জায়গাটাতে 5 ধাপ এগিয়ে গেছে ভারত, হংকংকে যেহেতু হারিয়েছে। এবং পাশাপাশি নেপালের কথাও বলতে হয়, নেপালও কিন্তু 6 ধাপে গিয়ে বাংলাদেশকে ক্রস করে গেছে। বাংলাদেশের পেছনে ছিল সবশেষ র্যাঙ্কিংয়ে। গতকালকে যে র্যাঙ্কিংটা দেওয়া হলো সেখানে কিন্তু বাংলাদেশের ক্রস করে 176 নম্বরে অবস্থান করছে নেপাল এই মুহূর্তে। বাস্তবতায়, বৈশ্বিক বাস্তবতায় আসলে বাংলাদেশের অবস্থান, আমরা যদিও দেখছি যে বাংলাদেশের একটা হাইপ এখন তৈরি হচ্ছে ফুটবলে, তারপরও এই ধরনের অবনমনের পেছনে কী কারণ আপনার মনে হয়? না, র্যাঙ্কিং তো ডিপেন্ড করে আসলে আপনার ম্যাচ রেজাল্টের উপরে। হ্যাঁ, আপনি ম্যাচের রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে উপরে যাবেন না নিচের দিকে যাবেন। তো সেখানে কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে বেশ কয়েকবার কিন্তু আপ ডাউন করেছে। কিছু সময় উপরে ছিলাম, কিছু সময় নিচে ছিলাম। বিকজ আপনি যখন ইন্ডিয়াকে হারিয়েছেন তখন আপনি আবার নিচে নেমেছেন, এখন আবার আপনি সিঙ্গাপুরের সাথে হেরে কিন্তু আপনি এক ধাপ নিচে নেমে গিয়েছেন। সুতরাং টোটাল ডিপেন্ড অন আপনার ম্যাচ রেজাল্টের উপর। তো সেখান থেকে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে আমরা 6টা ম্যাচ খেলেছি, সেখানে একটা ম্যাচ জিতেছি, 2টা ড্র করেছি, 3টা স্ট্রেট হেরে গেছি। স্পেশালি হোম ম্যাচে আমরা 3টা ম্যাচে 2টাতেই হেরেছি। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে র্যাঙ্কিং আমাদের এখন 181-তে আমরা দিয়ে রেখেছি। এবং ইন্ডিয়াও সেম, ইন্ডিয়াও কিন্তু অনেক দিন ধরে স্ট্রাগল করছে। সেই জায়গা থেকে তারা লাস্ট ম্যাচ হংকংকে হারিয়ে কিন্তু তারাও বেশ ভালো অবস্থান গেছে। নেপালও সেম। আলটিমেটলি সাউথ এশিয়ার দেশগুলি কিন্তু আসলে র্যাঙ্কিং যদি দেখেন, আমরা যেটা হয় যে আমরা তো অপোনেন্ট বেচ করে আসলে ফুটবল খেলি। হ্যাঁ, ম্যাক্সিমাম দেখবেন সাবকন্টিনেন্টালের দেশগুলি নিজেদের ভিতরে খেলা হয়, আসিয়ান কান্ট্রির দেশগুলির সাথে কম খেলি। সো আপনি যত স্ট্রং দলের সাথে খেলবেন, ওই সময় যদি আপনি পয়েন্ট পান বা জিততে পারেন, তখন কিন্তু র্যাঙ্কিংয়ের একটা বড় লাভ দেওয়া যায়। তো সেই জায়গা থেকে তো আসলে আমরা তেমন কোনো ম্যাচ জিততে পারি না। আমরা যে ম্যাচটা জিতেছি সেটা কিন্তু ইন্ডিয়ার সাথে জিতেছিলাম, আপনি যদি দেখেন। তো একটা ম্যাচ যদি আমরা সিঙ্গাপুর বা হংকংয়ে হারাতে পারতাম, তখন কিন্তু আপনার র্যাঙ্কিং দেখা যায় আমরা যদি ড্র করা যেত 70-এর ভিতরে চলে আসার একটা সম্ভাবনা থাকতো। আমরা কিন্তু অনেক দিন ধরে 80 থেকে 90-এর ভিতরে অনেক দিন ধরে কিন্তু আমাদের সেই র্যাঙ্কিংটা কিন্তু আপ ডাউন করছে। হ্যাঁ, আমি হোপফুলি এবার আশা করেছিলাম যে আমাদের হয়তো 70 থেকে 80-র ভিতরে যে ওইটার ভিতরে হয়তো আসতে পারবো। এশিয়ান কাপ কোয়ালিফাই যেটা 6টা ম্যাচ খেলেছি, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি, এর ভিতরে নেপালের সাথে, ভুটানের সাথে। আলটিমেটলি কিন্তু সেই জায়গাতে আমরা যেতে পারিনি। সো হোপফুলি আপকামিং যে ম্যাচগুলি আছে সেখানে আসলে হয়তো আমরা ভালো হয়তো র্যাঙ্কিং আবার আমরা হয়তো ভালো জায়গায় যাব। বাট ইটস টোটাল ডিপেন্ড অন আসলে আপনার অপোনেন্টকে। হ্যাঁ, অপোনেন্টের উপর বেস করেই কিন্তু আসলে র্যাঙ্কিংটা হয়। আপনি কত নাম্বার দলের সাথে ম্যাচ জিতলেন বা ড্র করলেন, হ্যাঁ, পয়েন্টগুলি কিন্তু ওখান থেকে কালেক্ট হয়। আপনি যদি আবার সমমানের দলের সাথে খেলে আসেন, তখন কিন্তু আবার পয়েন্টে বেশি ডিফারেন্স হয় না। তো সেই জায়গা থেকে আসলে সাফের দলগুলি কিন্তু আমরা আসলে বেসিক্যালি আমাদের সমকক্ষ যে দলগুলি তাদের সাথেই ম্যাক্সিমাম ম্যাচগুলি খেলে থাকি। জি, একটু টপ 10-এর দিকে যদি আমরা লক্ষ্য করি, ফ্রান্স 3 থেকে একেবারে 1 নম্বরে উঠে এসেছে এবং এটা বিশ্বকাপের আগে কতটুকু বুস্ট আপ করবে ফ্রান্সকে। স্পেন 2-এ নেমে গেছে, 3-এ আর্জেন্টিনা নেমে গেছে এবং পিছিয়েছে ব্রাজিলও। পর্তুগাল এগিয়ে গেছে, 6 নম্বরে নেমে গেছে ব্রাজিল।
আমি যেটা বললাম র্যাঙ্কিং কিন্তু ডিপেন্ডস করে আপনার অপোনেন্টকে, হ্যাঁ, অপোনেন্টে কত নম্বর র্যাঙ্কিং আছে, তাদেরকে আপনি হারাতে পারলেন কিনা, হ্যাঁ, ফিফার র্যাঙ্কিংগুলি কিন্তু এভাবে হয়। তো সেইখান থেকে ফ্রান্স যদি দেখেন লাস্ট দুইটা যে ম্যাচ খেলেছে, দুইটা দলই কিন্তু তারা তাদের অপোনেন্ট যদি দেখেন ব্রাজিলের সাথে খেলেছে, তারা ব্রাজিলকে হারিয়েছে, হ্যাঁ, তো ব্রাজিলের মতো দলকে হারাল তো র্যাঙ্কিং একটা বড় তফাৎ আসবেই। এবং আর্জেন্টিনা আবার কাদের সাথে খেলেছে আপনি দেখেন, আর্জেন্টিনা মরুতানিয়া এবং আপনার জাম্বিয়ার সাথে খেলেছে, তো সেইখানে সে দুইটা ম্যাচ ব্যাক টু ম্যাচ জিতেছে, বাট র্যাঙ্কিং কিন্তু তেমন একটা কিন্তু ডিফারেন্স হয় না, 3 নম্বরের থেকেই কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে যাবে, নেক্সট যে জুন ওয়ার্ল্ড কাপ আছে। তো সেখান থেকে ফ্রান্স অবশ্যই এটা একটা বিশাল কনফিডেন্টের জায়গা, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের 1 নম্বর রেখে ওয়ার্ল্ড কাপে যদি আপনি যেতে পারেন, সেইটা আপনার প্লেয়ারদের অন্যরকম একটা মোটিভেটেড তৈরি করবে। তো সেইখানে ফ্রান্সের যদি এবার স্কোয়াডটা দেখেন, হ্যাঁ, আমার মনে হয়েছে যে ফ্রান্স এবার আবার অন্যতম ওয়ার্ল্ড কাপ উইনারের দাবিদার হচ্ছে, বিকজ নতুন কিছু ট্যালেন্ট প্লেয়ার কিন্তু তাদের দলে যুক্ত হয়েছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখেন লাস্ট ম্যাচটা যদি দেখেন, তাদের স্টার্টিং 11-এর অনেক প্লেয়ার খেলেনি, নতুন একটা দল নিয়েও কিন্তু তারা কিন্তু মানে সুপার ফুটবল খেলেছে। তো সেইখান থেকে ফ্রান্স আসলে সেই জায়গাটা কিন্তু তারা আস্তে আস্তে কনফিডেন্ট লেভেলটা তারা কিন্তু উইন করছে। অ্যাট দ্য সেম টাইম তারা তো আসলে ডিফেন্ডিং রানার আপ, লাস্ট ওয়ার্ল্ড কাপে তারা আর্জেন্টিনার সাথে রানার আপ হয়েছিল, বাট ওয়ার্ল্ড কাপে যখনই যত মানে কাছে আসে ফ্রান্সকে অন্যভাবে কিন্তু তারা রূপান্তরিত। সেখান থেকে ফ্রান্স আমার কাছে মনে হয় যে এবার ওয়ার্ল্ড কাপের আবার অন্যতম ওয়ার্ল্ড কাপ উইনারের দাবিদার হতে যাচ্ছে। আমিরুল ভাই, আমি জানি যে আপনি আর্জেন্টিনার একজন খুব পার সমর্থক, তারপরও আপনার কাছে কি মনে হচ্ছে কি না যে এবার কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন আর্জেন্টিনা? এই প্রশ্নটার উত্তর তো অবশ্যই নিব, তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শক নাম পরিচয় জেনে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। ভাই, আমি কিভাবে বলছি চ্যানেল 1 থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে দেশের ফুটবলে প্রবাসী ফুটবলাররা আসছে কিন্তু তারা নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছে না, ইভান মিচেলের মতন তারকা ফুটবলার আসছে, আসার পর দেশে ভাই সুযোগ পেয়েছে কিন্তু তিনি আবার মানে পরের ম্যাচে তিনি একাদশে নেই, মানে দলে নেই। অন্তত 20 ফুটবলার যদি দেখি আমরা, অনেকগুলো ফুটবলার রয়েছে তারা ম্যাচ টাইম পাচ্ছে না, দুর্বল মানে আপনি বাংলাদেশ দল সেমিফাইনালে চলে গেছে মানে কনফার্ম, তারপরে আপনাকে ম্যাচে নেওয়া হচ্ছে না। এই যে ফুটবলাররা আসছে দলে নেওয়া হচ্ছে না। আবার আমরা সিন্ডিকেটের কথা শুনি, সিন্ডিকেটটা আসলে কারা ভাই আপনার, মানে এমিলিভের চোখে সিন্ডিকেট আছে কিনা একটু যদি শেয়ার করতেন। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আমিলি ভাই, আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হলো এই দর্শকের প্রশ্নটি? না, উনি শেষে যেটা কথা বলেছে সিন্ডিকেট আছে কি না, এটা আসলে আমিও ক্লিয়ার না, হ্যাঁ, কারণ আমি তো আসলে ভিতরের অনেক কিছু জানি না। সিন্ডিকেট ব্যাপারটা আসলে চলে আসে যখন আপনার ক্যাপাবল প্লেয়াররা যখন সুযোগ পায় না, যখন আসলে স্পেশালি প্রবাসী। তেমনটা ঘটছে বলে আপনার মনে হচ্ছে কিনা দলে? এখন যেটা হচ্ছে যে সিন্ডিকেট অনেক রকমের হতে পারে, হ্যাঁ, যদি জাতীয় দলের সিনিয়র জাতীয় দলের কথাই বলি, হ্যাঁ, আমরা কিন্তু অনেক দিন ধরে বলে আসছি যে জাতীয় দলে একজন ভালো কোচ দরকার, কোচিং স্টাফে পরিবর্তন দরকার, বাট দীর্ঘদিন ধরে কিন্তু সেটা হচ্ছে না, কারণ টিম যেভাবে স্ট্রেংথ বিল্ড আপ করছে সেখানে একজন হাই প্রোফাইল কোচ হলে হয়তো এশিয়ান কাপে আমরা ভালো কিছু করতে পারতাম। এই কারণে বললাম, আপনি যদি এশিয়ান কাপ কোয়ালিফায়ার আমরা যে গ্রুপে পড়ছি, 4টা দলের ভিতরে বাকি 3টা দলের কিন্তু কোচ চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আপনি দেখেন হংকং আমাদের সাথে জেতার পরও তাদের কোচ অ্যাসলিউট কিন্তু ওখান থেকে রিজিন দিয়ে চলে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম সিঙ্গাপুর কোয়ালিফাই করেছে, তারপরও তাদের কোচ সে ওখান থেকে চলে গিয়েছে। ইন্ডিয়ার কোচ আপনার নতুন খালিদ জামিল দায়িত্ব নিয়েছে, ইগারিস তোমার চলে গেছে। সুতরাং এরকমের কিন্তু 3টা দলেরই কোচ হয়েছে, বাট আমাদের কোচ কিন্তু এখান থেকে যায়নি। আসলে দর্শকদের সাথে দর্শকরা যেটা মনে করে যে আমাদের সিন্ডিকেটের সাথে কি অনেকটা কোচেরও একটা ভূমিকা থাকে কিনা বা প্রভাব থাকে কিনা, আসলে মানে আলটিমেটলি ইন্টারন্যাশনাল এরিনাতে আপনি যখন সাকসেস না হবেন তখন একজন কোচ আসলে এখানে কি করে দিনের পর দিন, হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু সবার কাছে একটা এসে যায়। তো সেই জায়গা থেকে দেখেন আমরা তো আলটিমেট এশিয়ান কাপে কোয়ালিফাই তেমন কিছু করতে পারি না, ভালো ফুটবল খেলছে, বাট ভালো ফুটবল খেলাটা তো আসলে আপনার তো সাকসেস না, হ্যাঁ, আপনাকে তো ম্যাচ জিততে হবে, আপনার তো মেইন রাউন্ডে যেতে হবে, হ্যাঁ, ওই হাই হুতাশ আহু করে যদি আপনি প্রত্যেকটা ম্যাচ শেষে বলেন আরেকটু গোল হলে মানে জিততে পারেন, বাট গোল করতে হবে, ম্যাচ জিততে হবে, দেন আপনি সাকসেস হবেন, হ্যাঁ। সুতরাং প্রত্যেকটা যদি 6টা ম্যাচ দেখেন, 6টা ম্যাচ পরেই কিন্তু আমরা সবাই আমাদের রিয়াকশন চলে আরেকটু যদি বেটার করতে পারতাম। সো এইটা এখন আর সময় নেই, কারণ আপনি হামজা সমিত্রা আশা করে টিম যেভাবে স্ট্রেংথ বিল্ড আপ করেছে সেইখান থেকে আমার কাছে আমাদের আমরা একটা প্লেইং স্টাইল এখন তৈরি করতে পারিনি। ইন্ডিভিজুয়াল কিছু ব্রিলিয়ান্সের কারণে আমরা হয়তো টুকটাক ভালো খেলেছি বা রেজাল্ট পেয়েছি, বাট আমাদের কনসিস্টেন্সির জায়গাটা যদি দেখেন সেটা কিন্তু এখন আমরা অ্যাডাপ্ট করতে পারি না। লাস্ট ম্যাচ এগেইনস্ট ভিয়েতনাম সিঙ্গাপুরের সাথেও যদি দেখেন সেকেন্ড হাফ পুরো ডমিনেট করছে, আলটিমেটলি কি হয়েছে, ম্যাচ 1 গোলে হেরে গিয়েছি। আপনি যদি হোমের ম্যাচটা দেখেন, ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচ জিতেছি, বাট বেটার ফুটবল আমরা ডমিনেটিং ছিলাম না, বাট মানুষ কিন্তু হ্যাপি, মানুষ কিন্তু খুশি হয়েছে ইন্ডিয়াকে আপনি হারিয়েছেন। অল অ্যাবাউট উইন, অফকোর্স এখন ওই উইনিং মেন্টালিটিটা আপনার তৈরি করতে হবে, এবং আপনি তো ওই সারা জীবন যদি আমরা ওই এশিয়ান কাপ কোয়ালিফাই থেকে বাদ হয়ে যাই, সাফে গিয়ে বাদ হয়ে যাই, এইটা তো আসলে মানুষ এখন দেখতে চায় না। যার কারণে যেটা হয়েছে যে
টোটাল আমার কাছে মনে হয় যে একটা চেঞ্জের দরকার। জি হ্যাঁ, প্রথম যেই প্রশ্নটা তিনি করলেন যে অনূর্ধ্ব 20 বা বয়সভিত্তিক দল থেকে সেভাবে সুযোগ পাচ্ছেন না ওই যারা জুনিয়র ফুটবলার আছেন তারা, এটা কতটুকু আপনার কাছে না এটা, এবং উনি কিউবা মিচেলের কথা বলেছেন যে কিউবা মিচেল আসছিল, আসে আবার এখান থেকে টোটালি আমি তার সাথে এগ্রি করি যে কিউবা মিচেলের মতো এত ট্যালেন্টেড প্লেয়ার আসলো, ক্লাব ফুটবলে দাঁড়াতে পারলো না, চলে গেল, সে কি আমাদের পাইপলাইন থেকে সরে গেল কিনা? হ্যাঁ, সো এই সরানোটা যাবে না। আন্ডার 20-তে কিন্তু 3 জন ভালো প্রবাসী প্লেয়ার রয়েছে, আপনি যদি দেখেন ডেকলান সুলেমান, রোনান সুলেমান এবং ইব্রাহিম নামাজ। আমি যেহেতু কোচিং স্টাফের পার্টনার, আমি জানি না আসলে তাদের পারফরমেন্স, বাট রোনান সুলেমান তো আসলে অলরেডি প্রুভ করে ফেলেছে, মানে এবং তার তাকে quality। জাতীয় দলে খেলার জন্য আমার কাছে মনে হচ্ছে তিনি উপযুক্ত। আমি এটা আপনার সাথে এগ্রি, আমি নিজেও আর আগেও বলেছি এই 24-এ যে ওকে আমাদের যেহেতু স্ট্রাইকিং পজিশনে বড় একটা কলাপস রয়েছে, তো ওই জায়গাটাতে যদি আস্তে আস্তে তাকে অ্যাডাপ্ট করা যায়, বিকজ আমাদের স্ট্রাইকার লাগবেই। এন্ড অফ দ্য ডে আপনি স্ট্রাইকার ছাড়া কখনই কোনো ম্যাচ জিততে পারবেন না। আপনি দেখেন এশিয়ান কোয়ালিফাই ম্যাচে আমরা 6টা গোল করেছি, 6টা গোলে সবই উইঙ্গার, মিডফিল্ডার এরা গোল করেছে, কোনো স্ট্রাইকারের কোনো গোল নেই, বাট স্ট্রাইক আপনার দলে নাই। তো এখানে রোনান সুলেমান হয়তো সেই অপশনটা হতে পারে। সো নেক্সট যে অ্যাসাইনমেন্ট আছে আমাদের সিনিয়র টিমের, তাকে যদি আন্ডার 20 দ্যাট মিনস সে একবার জাতীয় দলে দিয়ে রেখেছে, তো তাকে যদি আমরা রেডি করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ডেকলান সুলেমান ফিজিক্যালি ইজ ভেরি স্ট্রং, ইব্রাহিম নাওয়াজ, তাদেরকেও আমাদের প্রিপারেশনে নিয়ে আসতে হবে, ম্যাচ টাইম দিতে হবে, তাদের সাথে কানেক্ট থাকতে হবে, বিকজ প্রবাসী প্লেয়ার তো এখানে খেলতে আগ্রহ দেখাচ্ছে, বিকজ দেশকে তারা ভালোবাসে। সো আমরা যেন তাদের ওই ইয়েটা নষ্ট না করি। এক্স্যাক্টলি। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। এমনি ভাই, আমি রাজবাড়ি থেকে বলছিলাম, রিপন। জি, আমার গতকালকে বাংলাদেশ যে নারীটা খেলাটা হলো অনূর্ধ্ব 20-এর, আমার কাছে খেলার আগে আমি দেখলাম পুরোটা খেলাটা, কিন্তু আমার কাছে মনে হলো যে আমাদের বাংলাদেশের মেয়েরা বেশ ক্লান্ত একটা ছাপ দেখা যাচ্ছে ওদের, যেমন ফার্স্ট হাফে দেখবো মাঠে নামতে। আচ্ছা, পিটার বাটলার এবং বাংলাদেশের যে হাজার কাপেরা দুই কোচ বিদেশি, তারা দুজনেই আমি জানি না কতটুকু তারা অনেক ভালো কিনা খারাপ, তবে মনে হলো মেয়েরা অনেক এগিয়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, খেলার আগে, প্র্যাকটিসের আগে, ম্যাচের আগে বাংলাদেশের মেয়েরা মনে হয় বেশি প্র্যাকটিস করে ফেলেছিল কিনা, যেটা হয়তো বা তাদের নিজের একটা ক্লান্ত ছাপ আসছিল। আর 2 নম্বর প্রশ্নটা ছিল, আমি খুব ইতালি একজন সাপোর্টার, মানে তাদেরকে প্রচন্ড ভালোবাসি, যখন বেজিও হলে তখন থেকেই আমি খুব ভালোবাসি এবং আমি তাদেরকে ভালোবাসি। আমি পরপর 3বার ওয়ার্ল্ড কাপটা মিস করলাম এবং ওয়ার্ল্ড কাপটা দেখি না ইতালির কারণে, কিন্তু এবারও আমি অনেক আপসেট এবং মানে এতটাই আপসেট, তারপর ভেঙে পড়ছি ইতালিতে না, ইতালি ওয়ার্ল্ড কাপে না চান্স পাওয়াতে। হ্যাঁ, আমি এই 2টা প্রশ্ন ছিল আমার। দর্শক বুঝতে পেরেছি, ইতালির নিয়ে তিনি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যদিও আমরা হয়তো আর্জেন্টিনা, ব্রাজিল বা ইতালির অনেক সমর্থক আছেন, ইতালির ব্যাক টু ব্যাক হ্যাট্রিক তারা বিশ্বকাপ মিস করতে যাচ্ছে, এটা কেমন লাগছে? আমরা দেখলাম আর্জেন্টিনার যিনি কোচ আছেন স্কালোনি, তার পূর্বপুরুষও ইতালিয়ান, তিনিও দুঃখ করছিলেন, যে তিনি আক্ষেপ করছিলেন যে ইতালি থাকতে ভালো হতো। এবং পাশাপাশি ইতিমধ্যেই ইতালিতে তো আসলে এক ধরনের গৃহদাহ লেগেই গেছে যে ক্রীড়ামন্ত্রীর সাথে যে ফুটবল প্রধান তার। দেখেন আমি খুব সারপ্রাইজ, সত্যি কথা আমি খুবই অবাক হয়েছি, কারণ আমি ম্যাচটা দেখতেছিলাম। হ্যাঁ, মানে আমি আসলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই যে প্লে অফ ম্যাচগুলির তেমন একটা খবর, সত্যি কথা তেমন রাখিনি। আমি ইতালির খবরটা সবসময় রেখেছি, আমি মনে প্রাণে চাচ্ছিলাম ইতালি ওয়ার্ল্ড কাপে যাক। লাস্টবার খেলেন, আগের বার খেলেনি, এবার না খেলো, বিকজ এই কারণে আমি দেখেছি, আপনি যদি টিমের স্কোয়াডটা দেখেন, ডোনারোমা থেকে আপনার টোনালি, তারপরে সামনের দিকে যদি দেখেন অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে যারা আসলে ওয়ার্ল্ড কাপ খেলাটা দাবিদার তারা আর কি। সো ওই স্ট্রেন্থের বিবেচনা করে আসলে আমি ধরে নিয়েছিলাম যে এবার ওয়ার্ল্ড কাপ ইতালি যাবে। এবং যখন শুরুতে দেখলাম যে 1 গোলে লিড নিয়েছে, হ্যাঁ, তখন আরও আশা বেড়েছে যে হয়তো বসনিয়াকে হারিয়ে তারা যাবে। অ্যাট দ্য সেম টাইম যদি দেখেন যখন বাস্তবনির রেড কার্ড হয়, তখন আবার আমি কিছুটা সংশয় দিয়েছিলাম, বিকজ ইন্টারন্যাশনাল এরিনাতে 10-11 জনের ম্যাচ, দ্যাট মিনস আপনি মানে হারার দিকে যাচ্ছেন, এবং সেটাই হয়েছে। পেনাল্টি শুট আউটে তারা হেরে গিয়ে বাদ হয়ে গেছে। সো ইটস ভেরি আনফর্চুনেট, 4বার ওয়ার্ল্ড কাপ উইনাররা আসলে ব্যাক টু ব্যাক মানে 3টা ওয়ার্ল্ড কাপ মিস করতে যাচ্ছে। এবং ইতালি এই ওয়ার্ল্ড কাপে যদি কোয়ালিফাই করতো, আপনি দেখতেন, আমি শিওর যে তারা ওয়ার্ল্ড কাপে এমন কিছু করে দেখাতো, ইভেনচুয়ালি তারা সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালও চলে যেতে পারতো, বিকজ তাদের টিমের স্ট্রেংথ এরকম। হ্যাঁ, সো একটা প্রেশার ম্যাচ ছিল, সেখান থেকে বাস্তবনীয় রেড কার্ড, তারপরে ওখান থেকে হেরে যাওয়া, ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে যায়, এটা তো আর ভেরি আনফর্চুনেট। কারণ ইতালির মতো দেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটা আমরা কখনো ভাবতে পারি না। লাস্ট ওয়ার্ল্ড কাপের আগেও যদি দেখেন ফিনালিজমেতে কিন্তু তারা আর্জেন্টিনার সাথে দুর্দান্ত খেলেছে, বাট ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। সুতরাং ইতালির ওয়ার্ল্ড কাপে না থাকাটা, এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে সাপোর্টার, বিকজ ইতালির অনেক সাপোর্টার রয়েছে। ইতালির ক্যানিজিয়া, বেজিওরা বেজিও, রবার্টো বেজিও, রসি, এরা যখন খেলছে, পিরলো, মানে এই ইতালিকে আসলে 3বার ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটা আসলে
চিন্তাই করেন না, সেই জায়গা থেকে এটা আসলে ভেরি আনফর্চুনেট। এবং উনি আরেকটা কোশ্চেন করছেন আমাদের মেয়েদের ফুটবল নিয়ে। মেয়েদের ফুটবল নিয়ে একটু বলতেই হয়, আসলে আমি খুবই আশাবাদী মেয়েদেরকে নিয়ে। মেয়েদের খেলা যত দেখছি তত আসলে আশা আমরা বাড়তে শুরু করেছি। আপনি যদি দেখেন মেয়েরা থাইল্যান্ডের সাথে 48 ধাপ উপরে থাইল্যান্ড আমাদের থেকে, তাদের সাথে যে ডমিনেটিং ফুটবল খেলেছে এবং শুরুতেই আমরা 2 গোলে লিড নিয়েছি, সেইখান থেকে ম্যাচটা হয়তো হেরেছি, কিছু টেকনিক্যাল ভুল বা মেয়েরা হয়তো সেই মোমেন্টামটা ধরে রাখতে পারেনি। বাট সেখানে আমি বলবো যে মেয়েদের আসলে আমাদের মেয়েদের পিছনে আমাদের এখন অনেক সময় দেওয়া উচিত, সময় এবং শ্রম দুটোই দেওয়া উচিত, এবং একই সাথে ইনভেস্টমেন্ট। আমাদের একটা ছোট্ট বিরতি সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কোথাও যাবে না, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আমিলি ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আর্জেন্টিনার প্রসপেক্টটা এবার কেমন দেখছেন, কি করতে পারে? আমরা দেখলাম মরিতানিয়ার বিপক্ষে মরিতানিয়া অনেক পেছনে ছিল 114 নম্বরের দলের সাথে 2-1 গোলে, এবং সেই ম্যাচটা জেতার পরে আসলে সন্তুষ্ট ছিলেন না কেউই। পরবর্তী জাম্বিয়ার সাথে 5-0 গোলে জিতেছে। কেমন করতে পারে এবার আর্জেন্টিনা? পাশাপাশি ব্রাজিল দলও খুব বেশি ভালো শেপে নেই আমরা লক্ষ্য করছি। এই দুইটা দল, যেহেতু এই দুইটা দলের সমর্থক বাংলাদেশে অনেক বেশি, এই দুটো দল নিয়ে আপনার মতামতটা কি? শুরু থেকে যদি আর্জেন্টিনার কথা বলি, দেখেন আর্জেন্টিনা আসলে কোন প্ল্যানে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে আমি আসলে এখনো ক্লিয়ার না। হ্যাঁ, কারণ দিস প্ল্যান হি ইজ ভেরি ভেরি ক্লেভার। আমার কাছে এবং আমরা গত ওয়ার্ল্ড কাপে স্কালোনির যেটা দেখি যে ফরমেশন, এক একটা ম্যাচে এক এক রকম ফরমেশন খেলেছেন, অনেকটা এরকম একটা অবস্থা। দেখেন গত ওয়ার্ল্ড কাপে সে যে টেকনিক্যাল জায়গাগুলি ইমপ্লিমেন্ট করেছে, সেগুলি প্রত্যেকটা জায়গায় সে সাকসেস হয়েছে। প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হারার পরে সব ম্যাচ সে জিতে ফেলেছে। হ্যাঁ, তো সেইখান থেকে এটার অন্যতম কারণ হলো, আপনি যদি দেখেন কোপা আমেরিকা জেতার পরে তারা যে স্কোয়াডটা দাঁড় করেছিল, সেখানে কিন্তু 6 থেকে 7 জনের একটা ব্যাচ ঢুকেছিল সে স্কোয়াডের ভিতরে, লাইক আলভারেস, ম্যাকেলিস্টার। এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাতে আমরা সেটার একটা সফল, তাই ম্যাকেলিস্টার, এনজো ফার্নান্দেস, হ্যাঁ, ডি পল, এরা কিন্তু সবাই পারফর্ম করেছে। হ্যাঁ, ডিফেন্সে যদি দেখেন কুচি রোমেরো, মানে হ্যাঁ একুয়েনা, মানে এই ব্যাচটা কিন্তু সবাই টোটালি পারফর্ম করেছে। সো এইবার ওয়ার্ল্ড কাপও আমার কাছে মনে হচ্ছে, দেখেন 4-5 জন প্লেয়ার কিন্তু সে নতুন ইনক্লুড করেছে। হ্যাঁ, আলমাদা, সিমিওনি। সো আমার মনে হয় যে ওই ওয়ার্ল্ড কাপের সেম একটা ভাইব নিয়ে এবার ওয়ার্ল্ড কাপে এসে যাবে। যার কারণে আপনি যেটা বলেছেন যে দুইটা ম্যাচ তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে আর কোনো ম্যাচ তাদের নেই, এবং ফিনান্সে না হওয়াটা আর্জেন্টিনার একটা দুর্ভাগ্যই বলা যায়। আর্জেন্টিনা এটা অ্যাভয়েড করেছে কারণ আর্জেন্টিনা ইউরোপের অনেক দলগুলি কিন্তু আর্জেন্টিনার সাথে ফিফা ফ্রেন্ডলি খেলতে চেয়েছে, আর্জেন্টিনা অ্যাকসেপ্ট করেনি। আর্জেন্টিনা জাম্বি এবং মরিতানিয়াকে বেছে নিয়েছে। এটা অন্যতম কারণ হলো সে যে স্কোয়াডটা নিয়েছে, অবশ্যই সে মনে মনে 26 জনের স্কোয়াডটা ধরে রেখেছে, কাকে কোথায় কখন ইউজ করবে, কোন স্কোয়াডটা সে নিয়ে যাবে। যার কারণে সেটা আমার মনে হয় সারপ্রাইজ রেখেছে, ওয়ার্ল্ড কাপে সেটা ডেলিভার করবে। এবং আমি তো বললাম যে স্কুল ইজ ভেরি ক্লেভার, হ্যাঁ, ভেরি ভেরি ক্লেভার, এবং এটা সে লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখিয়েছে কোপা আমেরিকা জেতার পরে। আমি যে বললাম সে 4-5 জন প্লেয়ারকে এমন রেডি করেছে যেটা ওয়ার্ল্ড কাপে একটা সারপ্রাইজ হবে, আমি শিওর। সুতরাং সে কিন্তু ইউরোপের কোনো দলের সাথে খেলেনি। সো স্কুলানির সে জায়গা থেকে আমার মনে হয় সে সেই বুদ্ধিদীপ্ত জায়গাগুলি সে রয়েছে, এবং আই হোপ আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপে খুবই ভালো করতে যাচ্ছে। হ্যাঁ, কারণ এবার আরও কিছু, ওই যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যারা ইয়ং ছিল তারা কিন্তু দে আর ম্যাচিউরড। হ্যাঁ, তারা কিন্তু এবার পারফরমেন্সের ডেপথ কিন্তু আরও বেশি বাড়িয়ে দেবে, এবং অ্যাট দ্য সেম টাইম ওই যে ইয়ং প্লেয়াররা যুক্ত হয়েছে। সুতরাং একটা টোটাল স্কোয়াড নিয়ে কিন্তু সে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। হ্যাঁ, এবং মেসিকেও কিন্তু সে দলের সাথে রেখে কিন্তু মানে সে তার কাজগুলি করছে। আর ব্রাজিলের যে ব্যাপারটা হলো, ব্রাজিল আপনি যেটা বলছেন যে ছন্দে নেই, বাট আই হোপ ব্রাজিলের যদি লাস্ট ম্যাচ এগেইনস্ট ফ্রান্স দেখেন বা ক্রোয়েশিয়ার সাথে দেখেন, ক্রোয়েশিয়ার সাথে যেভাবে খেলেছে সেটা কিন্তু আমি বলবো যে ব্রাজিল কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরছে। ছন্দে ফেরার অন্যতম কারণ হলো তাদের কোচ। হ্যাঁ, এবং সেও কিছুটা আমার মনে হয় যে সারপ্রাইজ নিয়ে ওয়ার্ল্ড কাপে যাবে। নেইমারকে নেবে কি নিয়ে নেবে, সে কিন্তু একটা কনফিউশন তৈরি করে রেখেছে এখানে। হ্যাঁ, তো সেটাও হয়তো ওয়ার্ল্ড কাপ আগে সে ক্লিয়ার করবে, এবং সে কিন্তু স্ট্রেট কখনো বলেনি যে নেইমারকে সে নেবে না। এবং নেইমারকে নেওয়ার জন্য কিন্তু সবাই বলছে নেইমারকে নেবে, বাট সে কিন্তু ওই জায়গাটাই রেখেছে। বাট যদি আপনি প্লেইং স্টাইল দেখেন, হ্যাঁ, ফ্রান্সের সাথে হেরেছে, বাট যে ইন্টেন্সিটিতে ফুটবল খেলেছে, হ্যাঁ, আমার মনে হয় যে ব্রাজিল ওই যে আগের যে সাম্বা ফুটবল বা ছন্দময় ফুটবল, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং অনেক ম্যাচ উইনিং প্লেয়ার কিন্তু সামনে আছে। রদ্রিগো চলে গিয়েছে, খেলতে পারবে না, বাট প্লেয়ার কিন্তু ওখানে চলে আসছে। আপনি দেখেন যে ব্রানলির স্ট্রাইকারকে সে আবার দলে নিয়েছে। সুতরাং ব্রাজিলও কিন্তু আমার কাছে মনে হয় যে গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, ব্রাজিল ওয়ার্ল্ড কাপে ভালো করবে। আমি আপনার কাছে কি মনে হয় কোন 4টা দল সেমিফাইনালিস্ট এবং ফাইনালিস্ট কাদের দেখতে চান আপনি? এটা তো আসলে গ্রুপ ওয়াইজ যাবে আর কি, বাট টোটালি যদি বলে স্পেন ওয়ান অফ দ্য ফেভারিট, একদম টপ 4 র‍্যাঙ্কড টিম যাদের কথা আমি যদি বলি, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন। হ্যাঁ, ব্রাজিল, আর্জেন্টিনা এই দলগুলি বেসিক্যালি ওয়ার্ল্ড কাপে ফাইনালে খেলার সম্ভাবনা বেশি যদি টিমের স্কোয়াডে ডেপথ দেখেন। অ্যাট দ্য সেম টাইম একটা খুশির ব্যাপার হলো যে এবার ওয়ার্ল্ড কাপ 48টা দেশ খেলছে। আপনি যদি দেখেন এবার কিন্তু ওয়ার্ল্ড কাপ অনেক মুসলিম দেশ খেলছে। এটা কিন্তু আমি অ্যাজ এ মুসলমান হিসেবে আমার 10টা মুসলিম আমরা কথা বলছিলাম, হ্যাঁ, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার।
হ্যাঁ, বিশাল একটা ব্যাপার। এবং সেখান থেকে কিন্তু দেখবেন জর্ডান ওয়ার্ল্ড কাপে চলে গিয়েছে লাস্ট। আমি খুবই সারপ্রাইজ, জর্ডানের সাথে আর্জেন্টিনার খেলা রয়েছে। আপনি যদি ইরাকের কথা যদি দেখেন, ইরাক মানে ওয়ার্ল্ড কাপের প্লে অফে যেতে পারবে 40 কিনা, years, 40 বছর পর। এত কনফিউশন তৈরি হয়েছিল যে ইরাক ওয়ার্ল্ড কাপের প্লে অফ ম্যাচটা খেলতে পারবে কিনা সেটা নিয়ে কোনো কনফিউশন তৈরি হয়েছিল। এবং ইরান যদি না খেলে সেক্ষেত্রে হয়তো বা ইরাকের একটা সুযোগ থাকতো, এই ধরনের আলোচনা আমরা ছিল, করেছিলাম। বাট তারা ম্যাচটা খেলতেন। এখন তো আমরা জানি মিডল ইস্টে যেভাবে যুদ্ধ হচ্ছে, তারা কিন্তু ভিসা পাচ্ছিল না, দুবাই ট্রেনিং ক্যাম্প করছিল, বলিভিয়াতে গিয়ে বলিভিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। দ্যাট মিনস অনেক এক্সাইটমেন্ট কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা থেকে রেডি হচ্ছে। এবং ইরান এখনও কিন্তু শিওর না ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা। আবার ফিফা প্রেসিডেন্ট বলছে যে ইরান কনফার্ম খেলবে। সো ইরানও কিন্তু এই ওয়ার্ল্ড কাপে দেখবেন যে অনেক সারপ্রাইজ নিয়ে আসবে। সো এই ওয়ার্ল্ড কাপটা খুব একটা জমজমাট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে হোপফুলি। নিশ্চয়ই আমরাও চাই যে আসলে, যদিও দেশ 48টা, অনেকেই বলে থাকেন যে দেশের পরিমাণ বাড়লে হয়তো বা শক্তিমত্তার একটা বড় ফারাক থাকবে, না আমার কাছে মনে হচ্ছে জমজমাট একটা বিশ্বকাপ আমরা দেখতে অবশ্যই। যাচ্ছি। এবং যদি গ্রুপগুলি দেখি সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা গ্রুপ থেকেই যে কারা কনফার্ম করবে এটাও কিন্তু এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। নিশ্চয়ই সময় সেটা বলে দেবেন। একদম সময় শেষ হয়ে গেছে। দর্শক, বিদায় নিতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।